নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমরা শুরু করি একটি প্রশ্ন দিয়ে। আপনারা একটি সংখ্যা দেখতে পাচ্ছেন নীল কালিতে লেখা। তাও একবার আমি আপনাদের জন্য সংখ্যাটি পড়ে দিচ্ছি। 1111 0011 011। এই সংখ্যাটি তাৎপর্য কি বলতে পারেন? ভাবুন। আচ্ছা, ঠিক আছে, এটা থাক, আরেকটা সংখ্যা দেখাচ্ছি। এটিও ওই 1 আর 0, 1111 011 0011। কেউ কেউ বলবে এ তো পাগলের প্রলাপ বকছে, এত সংখ্যা থাকতে শুধু 1 আর 0, যেন জগতে আর কোনো সংখ্যাই নেই। আসলে এই যে সংখ্যাটি, এটি আমাদের বাঙালিদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি সংখ্যা। এটি 1971 তার বাইনারি ফর্ম। বাইনারি মানে যেখানে সব কিছু 0 আর 1-এ লেখা হয়। আর আগের যেটি দেখিয়েছি, এটি বাঙালি, ভারতবাসী, আমাদের প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ। এটি 1947 বাইনারি ফর্ম 0 আর 1। তো বুঝতেই পারছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই বাইনারি নিয়ে। তাহলে বাইনারি বিষয়টি কি? আমরা আমাদের যে প্রচলিত গণনা করার নিয়ম, সেই নিয়মে আমাদের মূল সংখ্যা, যদি আমরা বলি মূল সংখ্যা, সেটি হচ্ছে কিন্তু 10টি। এখানে যেমন আমি সব এই মূল সংখ্যাগুলো লিখেছি। আমি মৌলিক সংখ্যার কথা বলছি না, আমি মূল সংখ্যার কথা বলছি। সেটি হচ্ছে কি না, 0 1 2 3 4 5 6 7 8 9। আপনি যদি গোনেন 10টা পাবেন। বাকি যে কোনো সংখ্যা, ধরুন 1971 সালের কথা বললাম, 1971 মানে হচ্ছে 1971। তার মানে এর মধ্যে 4টি সংখ্যা আছে, 1 দুবার আছে। তার মানে 3টি মূল সংখ্যা লুকিয়ে আছে, 1 9 আর 7, 1 9 and 7। তেমনি 1947-এর কথা বলেছি, 1947, সেখানেও আছে 4টি মূল সংখ্যা, 1 9 4 আর 7। তো যাই হোক, এই 10টি মূল সংখ্যা দিয়ে যে গণনা আমরা করে থাকি, এটি সর্বত্র চলে। এটিকে বলা হয় ডেসিমাল সিস্টেম। তো এই সিস্টেমে সব কিছু গণনা করা হলেও অনেক জায়গায়, বিশেষ করে কম্পিউটিং যেখানে আছে, কম্পিউটার সায়েন্স, যে কম্পিউটারের যাবতীয় কাজ হয়। এই যে আমি যে ছবিটি তুলছি, এই ছবিটি তুলছি একটি অ্যান্ড্রয়েডে। এই অ্যান্ড্রয়েডের ভিতরে যা কাজকর্ম হয়, সব কিন্তু হয় এই ডেসিমাল সিস্টেমে না, এই 0 আর 1 মেনে চলা যে সিস্টেম, মানে বাইনারি সিস্টেমে। তো আপনি বলবেন যে তাহলে হঠাৎ করে বাইনারি সিস্টেমে হয় কেন? ডেসিমাল সিস্টেম কি অপরাধ করল? এর সহজ উত্তর হচ্ছে যে সুবিধা হয়, কিছু সুবিধা হয়। তো সুবিধাটি কি? এর অনেক উত্তর হয়। সহজ একটু উত্তর দেওয়া যায়, সেটি হচ্ছে গণনার সুবিধা। গণনা করতে গেলে তো কোনো একটা যন্ত্রপাতি দিয়ে গণনা করতে হবে। যেমন ধরুন, আমার কাছে এই এলইডি লাইটগুলো আছে, এগুলি আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করেছি। তার একটি বড় কারণ আমি আপনাদের বলেছি, যেগুলি আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করব। এই এলইডি দিয়ে গণনা করতে পারি। কীরমভাবে? যে আমি যদি বলি যে এই এলইডিটি যদি জ্বলে, তাহলে সেটি 1, আর যদি না জ্বলে তাহলে সেটি 0। কিন্তু আমি যদি ধরুন 0 থেকে এই 9 সব কিছুই এলইডি দিয়ে
এলইডি জ্বলছে কি জ্বলছে না দিয়ে প্রতিনিধিত্ব করতে চাই, একে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাকে কিন্তু বলতে হবে যে এই এলইডি কতটা জোরে জ্বলছে, এর ঔজ্জ্বল্য এর বেশি হলে তখন সেটা 1, তার বেশি হলে 2, তার বেশি হলে 3। ফলে বোঝাই যাচ্ছে এটা অনেক বেশি ঝামেলার। কিন্তু যদি 0 আর 1 হয়, জ্বললে 1, না জ্বললে 0, মানে এটা সেই অনেকটা সাংবাদিকরা সেই প্রশ্ন করেন না নেতাদের, আপনি বলুন হ্যাঁ না না, আপনি এর পক্ষে না আপনি ওই পক্ষে, বা প্রেমিক প্রেমিকেরা, বলো তো তুমি আমাকে ভালোবাসো না বাসো না, হ্যাঁ অথবা না, এতে উত্তর হবে। এটা অনেক সহজ। পরীক্ষার ছাত্রদেরও যখন প্রশ্ন করা হয় হ্যাঁ বা না এর মধ্যে সঠিক উত্তরটি দিন, ট্রু ফলস, এটি তুলনামূলকভাবে অনেক সহজ হয় অনেক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নয়। তো কম্পিউটারের ক্ষেত্রে এই 0 আর 1 দিয়ে গণনা করাটা খুব সহজ হয়। তো আমরা দেখি যে এলইডির কথা যখন বললাম, এই 0 আর 1 এইভাবে এলইডি দিয়ে আমরা কিভাবে গণনা করতে পারি, এবং এই গণনা করে আমরা কিভাবে এই বাইনারি সিস্টেম যার কথা বলছি, সেই বাইনারি সিস্টেমের সাথে ডেসিমাল সিস্টেম, মানে আমাদের প্রচলিত 0 থেকে 9 অবধি যার কথা এতক্ষণ বললাম, সেই দুটোর মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারি। প্রথমে ধরা যাক আমার কাছে একটি মাত্র এলইডি আছে, আমাদের সবুজ এলইডিটি আছে, এটি আছে। তাহলে আমরা এরকম করতে পারি, একটা নিয়ম করতে পারি যে সবুজ এলইডি যদি জ্বলে, মানে 1 জ্বললে 1, তার মানে সেটি ডেসিমেলের 1কে বোঝাবে। আর যদি না জ্বলে মানে 0, সেটি ডেসিমেলের 0কে বোঝাবে। তাহলে একটি এলইডি দিয়ে আমরা দুটি সংখ্যা, ডেসিমেলের দুটি সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারি, যথা 0 আর 1। এবার একটি থেকে যদি আমরা দুটি এলইডি নিই, আমার দুটি এলইডি কি সবুজ, গ্রিন, আর নীল, ব্লু। এখন এরকম নিয়ম করতে পারি যে যদি দুটো এলইডি একটিও না জ্বলে, না জ্বলা মানে 0, তাহলে সেটি হচ্ছে আমার ডেসিমেলের 0। যদি কেবলমাত্র সবুজটি জ্বলে কিন্তু নীলটি না জ্বলে, তাহলে হচ্ছে আমার 1। যদি নীলটি জ্বলে কিন্তু সবুজটি না জ্বলে, তাহলে আমার 2, আর দুটোই জ্বললে 3। তাহলে দুটি এলইডি দিয়ে আমি কিন্তু 1, 2, 3, 4 মোট 4টি ডেসিমেলের সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারছি। এবং শুধু তাই নয়, যেটি ডেসিমেলের 0 সেটি আমার বাইনারির 0, কারণ বাঁদিকে শূন্যের কোনো অর্থ নেই। যেটি ডেসিমেলের 1 সেটি আমার বাইনারির 1, যেটি 2 সেটি হচ্ছে 1 0, আর 3 হচ্ছে 1 1। ইতিমধ্যে যারা খুব বুদ্ধিমান তারা বাইনারির থেকে ডেসিমেলে কিভাবে রূপান্তর করা যাবে তার একটা সূত্র হয়তো ইতিমধ্যেই তারা খুঁজে পাচ্ছে। তো এগুলো নিয়ে আমরা পরে আরও বিশদে আলোচনা করব যে বাইনারি থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করা যায়। কিন্তু এখন যেটা আমার বক্তব্য সেটি হচ্ছে যে একটি এলইডি যখন ছিল, সবুজটা আগে দেখিয়েছি, সেটি থেকে দুটি সংখ্যা আমরা গুনতে পারতাম, এখন দুটি থেকে আমরা 4টে গুনতে পারছি। এবার যদি আমার কাছে 3টে থাকে, তাহলে আমরা মোট কটা গুনতে পারবো, একটু ভাবার জন্য অনুরোধ করব, তারপরে আমি আপনাদের দেখাবো। তো ততক্ষণ আপনারা একটু ভেবে নিন। এখন আমি লালটাকেও নিয়ে চলে এলাম। এবার দেখুন, যদি 3টি থাকে তাহলে আমরা এরকম করে নিয়ম করতে পারি যে টোটাল 0 থেকে 7 অবধি কিন্তু আমরা গুনতে পারবো, মানে টোটাল 8টি সংখ্যা, 1 2 3 4 5 6 7 8। তার মানে 3টি এলইডি থাকলে আমরা 0 থেকে 7 অবধি গুনতে পারব। আর 7 যেটা ডেসিমেলে, মানে আমাদের প্রচলিত সংখ্যায়, প্রচলিত নিয়মে, সেটি বাইনারিতে হচ্ছে 1 1 1। 8-এর ক্ষেত্রে কি হবে কেউ আন্দাজ করতে পারে? 3টি নয়, তখন 4টি এলইডি লাগবে। তো এখন এইটি হচ্ছে, এইভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারিতে আমরা
রূপান্তর করতে পারি। যেটা আগেই বললাম, এটি নিয়ে আমরা বিশদে আলোচনা করব। এখন একটি কথায় প্রসঙ্গে বলে রাখি, সেটি হচ্ছে যে এত কিছু করার পিছনের মূল কারণ যদি কিছু থেকে থাকে, সেটি হচ্ছে যে কম্পিউটার যেহেতু বাইনারিতে তার সব কিছু ক্যালকুলেশন করতে ভালোবাসে, সেই কারণে আমরা কিন্তু এই জিনিসটি শিখছি। এবং এ নিয়ে আমি একটি প্রবন্ধ লিখেছি কোয়ান্টাম কম্পিউটার নিয়ে, একটি পর্ব হয়েছে, সেখানে আমি আরেকটু বিস্তারে আলোচনা করার চেষ্টা করেছি। সেই প্রবন্ধটির লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনারা চাইলে সেটি পড়তে পারেন। এবার একটি কথা বলি, সেটি হচ্ছে যে শুধু সংখ্যা গুনলেই তো হলো না, বা বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করা যায় সেটি জানলেই শুধু হবে না, আরও অনেক কিছু আমাদের বাইনারিতে করতে হবে, যেমন কি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মানে যাবতীয় অঙ্ক। এবার অঙ্কের কথাই যখন উঠল, তখন সব থেকে প্রথমে অঙ্কে কি শেখানো হয়? গোনা শেখানো হয়। গোনা তো আমরা ইতিমধ্যে শিখলাম। এরপরে যোগ করতে শেখানো হয়, তাই তো? তো আমরা প্রথমে আমাদের প্রচলিত যে নিয়ম, মানে ডেসিমাল সিস্টেমের যোগের দিকে আমরা আসি। ধরুন 383 সাথে 809, 809কে আমরা গুণ করব, তাহলে আমরা কি যোগ করব। তাহলে আমরা কিভাবে যোগ করি? যেমন এখানে 9 আর 3 12, 12 2, হাতে রইল 1, এই হাতে রইল একটা ওপরে দেখিয়েছি, আর 0 আর 8 8, আর হাতে 1 ছিল, ওই 8 আর 1 9, হাতে থাকলো 0, 8 আর 3 11, 1, হাতে থাকলো 1, মাথার ওপরে রেখেছি, আর যে একটা রইল, আর এদিকে যোগ করার কিছু নেই, তাই 1 চলে এলো। এই ওপরে যেটাকে হাতে থাকলো সেটাকে ইংরেজিতে ক্যারি বলে, সেই জন্য সি দিয়ে আমরা লিখেছি, আর নিচে যেটা আছে এটাকে বলে সাম, যোগফলটা। তো তেমনি একইভাবে আমরা বাইনারির ক্ষেত্রেও একই জিনিস আমরা করতে পারি। বাইনারিতে যেহেতু 1-এর ওপরে তো আর কোনো সংখ্যা নেই, 2 বলে বাইনারিতে কিছু হয় না, 0 আর 1 দিয়ে সব কিছু, তাই বাইনারির ক্ষেত্রে কীরকম হয়ে যাবে? 0 আর 0 যোগ করলে 0, ওটার সাম, হাতে কিছু থাকে না। 0-র সাথে 1 যোগ করলে হয় 1, সাম, হাতে 0 থাকে, ক্যারি সেই অর্থে কিছু থাকে না। তেমনি 1-এর সাথে 0 যোগ করলে সাম হয় 1, ক্যারিতে থাকে 0, 0 আর 1, 1 আর 0 একই ব্যাপার। 1 আর 1-এ যোগ করলে হয় 2, কিন্তু বাইনারিতে 2 বলে তো কিছু নেই। বাইনারিতে 2 মানে কত? আপনাদের মনে আছে নিশ্চয়ই। আমি আরেকবার আপনাদের এই কাগজটা নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। এটা খুব একটা দরকার নেই। এইটা 2 মানে হচ্ছে 1 আর 0। তার মানে আমার ডেসিমেলের ক্ষেত্রে যেমন কি 9 আর 3 যোগ করলে 9 আর 3 12, 12-র 2টা হচ্ছিল সাম, আর হাতে 1 ক্যারি হয়ে যাচ্ছিল। এখানে 1 আর 1-এ 2 যেহেতু হয় না, 2 মানে হচ্ছে 1 আর 0, তেমনি 0 হয়ে যাবে সামে, 1 থাকলো আমার হাতে, ক্যারিতে। ঠিক আছে? তো এইভাবে আমরা বাইনারিতে যোগ করতে পারবো, এবং তেমনি একইভাবে বিয়োগের নিয়ম আমরা আবিষ্কার করতে পারবো, দশমিকের নিয়ম আবিষ্কার করতে পারবো, গুণ, ভাগ, আরও জটিল অঙ্ক করতে পারবো। তো এই জটিল অঙ্কের কথা যখন এলো, তখন এই টেবিলটিতে আমরা আরেকবার ফিরে আসি। এই টেবিলটিতে আমরা কি দেখছি, যে একটি কলাম রিপ্রেজেন্ট করছে সামকে, আরেকটি রিপ্রেজেন্ট করছে ক্যারিকে, যোগের ক্ষেত্রে। তো তাহলে আমরা যদি এইগুলিকে ইলেকট্রনিক সার্কিটে বানাতে চাই, তাহলে আমাদের এমন এমন সার্কিট বানাতে হবে যেগুলিতে আমার ইনপুটে যদি দুটোই 0 0 থাকে, মানে অফ থাকে, এলইডি লাইটের মতোই অফ অন, যদি আমার অফ থাকে, তাহলে আউটপুটটা যাতে আমার 0 হয়। তেমনি ক্যারির ক্ষেত্রেও যাতে 0 হয়। তেমনি 1 আর 1-এর ক্ষেত্রে আমাকে এমন সার্কিট বানাতে হবে যাতে সামের ক্ষেত্রে আউটপুটটা 0 হয়, আর ক্যারির ক্ষেত্রে আউটপুটটা 1 হয়। তো এই যে
পদ্ধতিগুলো ইলেকট্রনিক সার্কিটে বানানো হয় বা কম্পিউটার যেভাবে কাজ করে, এই অঙ্কগুলোকে বলা হয় গেট অপারেশন। ঠিক আছে? তো তো বোঝাই যাচ্ছে যে আমরা যদি জটিল অঙ্ক করতে চাই আমাদের নানা রকমের গেট লাগবে। পরবর্তী ভিডিওতে আমরা এরকম নানা রকমের গেট নিয়ে আলোচনা করব এবং সেই গেটগুলি কিভাবে আমরা বানাতে পারি সেগুলো নিয়েও আমরা দেখব। তো এখন যেহেতু এই উদাহরণটা আপনাদের দিয়েই ফেলেছি, তাই একটি গেটের কথা আমরা বলি। সেই গেটটি কীরকম? সেই গেটটি এরকম দেখতে হয়। এখানে আমার এই এ আর বি, মানে এই কলামটি এ আর এই কলামটি বি, যেটি 0 আর 1 এই দুটির মধ্যে যে কোনো একটি নিতে পারে। আর আউটপুটটা হচ্ছে এখানে যেমন সামের আউটপুট, ক্যারির আউটপুট। তো এখানে যেমন এই গেটটি, এটিকে বলা হয় জর গেট। এই জর গেটের নিয়মটা হচ্ছে এরকম যে এর দুটি ইনপুট যদি 0 0 হয় আউটপুট হয় 0, 0 1 হলে আউটপুট হয় 1, 1 0 হলে 1, 1 1 হলে 0। তার মানে এক্স্যাক্টলি এটি এই সামের যে কলাম তার সাথে মিলছে, তাই না? তেমনি আরেক ধরনের গেট হয় যেটিকে বলা হয় অ্যান্ড গেট। সেই অ্যান্ড গেটের আউটপুটটা এই ক্যারির আউটপুটের সাথে ম্যাচ করে। তাই আমার কাছে যদি জর গেট থাকে আর অ্যান্ড গেট থাকে, আমরা পরে দেখাবো একটি অ্যান্ড গেট দিলে হবে না, একের বেশি লাগবে, তাহলে কিন্তু আমরা দুটি সংখ্যার যোগ করতে পারি। আর তেমনিভাবে যদি একাধিক অ্যান্ড গেট থাকে, একাধিক জর গেট থাকে, আমরা অনেক সংখ্যাকে যোগ করতে পারব। তেমনি আরও অনেক রকমের গেট হয় যে গেটগুলি দিয়ে আমরা বিয়োগ, গুণ, ভাগ, ভগ্নাংশ সব কিছুই আমরা ডিল করতে পারব। এবং আগামী কয়েকটি ভিডিওতে আমি এই নানা রকমের গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এগুলো নিয়ে আলোচনা করব। শুধু মুখেই আলোচনা করব তা নয়, আমাদের এই চ্যানেলের রীতিনীতি মেনে সেগুলিকে হাতে কলমে করে দেখাবো। এবং এগুলি করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে কম্পিউটার কিভাবে কাজ করে, আইফোন কিভাবে কাজ করে, তার মূল জিনিসটা, বেসিক জিনিসটা জানা, সহজভাবে জানা। বড় বড় জিনিস আমরা পরে করব, কারণ এই চ্যানেলের মূল মন্তব্য হচ্ছে যে আগে হেলে ধরো, তারপরে কেউটে ধরবে। তো যাই হোক, এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লোকজনের মধ্যে ছড়িয়ে দেবেন। আবার অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে।